শীতের সকালে চলে এসেছি এই সোনার চরে। শুটকির জন্যই এখানে একটি পল্লী গড়ে উঠেছে। আমরা এখানে যাবার সাবার করছি, জাল বাই মানুষজন নিয়ে থাকি। তারা জাল টানতে টানতে তাদের হাতের উপরে এত প্রেসার পড়ে, দেখুন হাতগুলো উপরে কড়া পড়ে গেছে একেবারে। মূলত 4 মাস ধরে এখানে এনারা করেন শুটকির কাজটা। এটা খেতে চাই যদি অনুমতি দেন। এখন এই মাছটা খেয়ে কত দারুণ লাগছে। বাইরে তো মোবাইলে দেখছি রে ভাই, তো ভিডিও করে অনেক জায়গাতে। জীবন জীবিকার সাথে তারা এত ঘনিষ্ঠভাবে মিশে গেছে যে তারা অন্য পেশাতে যায় না। এই সোনার চরে এসে এরকম একটি জায়গা দেখবো আমি ভাবিনি। বন্ধুরা, সকালে আমরা যাচ্ছি সোনার চরে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখব। সেখানে অনেক পাখি, এখন পাখিগুলো দেখবে এবং সেখানকার শুটকি পল্লীটা দেখতে চাই। আমাদের স্পিড বোট চলে এসেছে। এই স্পিড বোটে করে আমরা সোনার চরে যাব। রেডি হয়ে এসেছি, দেখি সুযোগ পেলে আমরা গোসলও করতে চাই। অমর ভাই, হাবিব ভাই সবাই গোসলের প্রিপারেশন নিয়ে এসেছেন, আমি অবশ্যই এসেছি। আমরা সবাই স্পিড বোটে উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই রওনা দেব সোনার চরের দিকে। ও রোদ এসে একেবারে চোখে লাগছে। আয়ুব ভাই দেখি অনেক খাবার নিয়ে এসেছেন, কলা, আপেল, কমলা। বড়ই হয়ে গেছে কমলার মতো, আর কমলা হয়ে গেছে বড়ির মতো। সোনার চরে এসে শুভ্র পাখিদের এই ওড়াওড়ি সত্যি মনোমুগ্ধকর। এখানে এত পাখি, এই পাখির ঝাঁক দেখে এত ভালো লাগছে এটি বলে বোঝানোর মতো নয়। এই পাখিগুলোর নাম কি আমি জানি না। শীতের সকালে চলে এসেছি এই সোনার চরে। সূর্যের আলো যখন এই চরের মাটিতে পড়ে তখন এই চরের বালিগুলো নাকি সোনার মতো ঝিকমিক করে, সোনার মতো ঝলক দেয়, সোনালি রং ধারণ করে। এ কারণেই এই চরের নাম দিয়েছেন স্থানীয় জেলেরা সোনার চর। অদ্ভুত না? একসাথে কয়েকটি বালিহাঁস দেখতে পাচ্ছি, এছাড়া অনেক পাখি ওই যে সমুদ্র তীরে বসে আছে, ঢেউ আসছে, ঢেউয়ের সাথে সাথে যেন পাখিগুলো দোল খাচ্ছে। এই সোনার চরে দেখুন, এদিক দিয়ে অনেকগুলো জেলে নৌকা,
সারাদিন তারা মাছ ধরেন, মাছ ধরে এখানে নিয়ে আসেন। কিছু মাছ তারা বিক্রি করে দেন, আবার বেশ কিছু মাছ তারা এখানে নিয়ে আসেন শুকানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসতির মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জেলেদের থাকার জায়গা, শুটকি রাখার জায়গা। এখানে মাছ শুকানো হচ্ছে বিস্তর এলাকা নিয়ে। বন্ধুরা, চলে এসেছি সোনার চরের শুঁটকি পল্লীতে। কত বড় একটি শুঁটকি পল্লী দেখুন। এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ একেবারে তরতাজা, দেখুন এখানে শুকানো হচ্ছে। আর এখানে একটা গর্ত, গর্তে কি পানি রাখা হয়েছে নাকি? খুব এই পানি কি করেন আপনারা, খাওয়ার জন্য নাকি? এই পানি আপনারা খান? জি, এই পানি কিভাবে আসে এখানে? এগুলো আসছে আপনার বালির থেকে। চুঁয়ে চুঁয়ে? জি, কোনো লবণ থাকে না? জি না, এগুলো ফিটকারি দিয়ে এরপর খাওয়া পরে। ফিটকারি দিয়ে খান? জি। এটা অনেক দিন ধরে আপনারা খান? জি, 4 মাস খাই। পানি খাওয়ার একটা সিস্টেম তারা তৈরি করে ফেলেছে, যে এভাবে বালির মধ্য দিয়ে চুঁয়ে আসবে কুয়াতে, সেই পানি তারা খেতে পারবে। এটাতে কোনো নোনতা ভাব থাকবে না, লবণাক্ত নয়। এখানে দেখুন মাছ কেবলই নিয়ে আসা হয়েছে, সেই মাছগুলো রোদে দেয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো আলাদা করা হচ্ছে। চিংড়ির সাথে এটা কি মাছ ভাই? বৈরাগী মাছ। ও, চিংড়ি মাছ কি বিক্রি করবেন না শুটকি করবেন? শুটকি হবে। এই যে দেখুন, এই চিংড়িগুলোকে বলা হচ্ছে টাইগার চিংড়ি। মাছ ধরার জাল ঠিক করছেন। শুটকির জন্যই এখানে একটি পল্লী গড়ে উঠেছে। কত ঘর নির্মাণ করা হয়েছে। আসলে এটি একটি কিন্তু অস্থায়ী শুটকি পল্লী। বছরে 4 মাসের জন্য তারা এখানে আসেন, এভাবে ঘর বসতি নির্মাণ করেন, মাছ শুকান, তারপরে আবার চলে যান। আবার যখন এরকম সময় আসে তারা আবার চলে আসেন। দেখুন এই শুটকি পল্লীর এটা একটা রেস্টুরেন্ট। আরে বাবা, এখানে দেখি চাও আছে। চায়ের ব্যবস্থা আছে নাকি? চা রুটি খাচ্ছেন। এটা কি রেস্টুরেন্ট? চা বেচেন? চার সাথে কি তেল বেচেন নাকি? ও, চায়ের দোকান। চায়ের দোকানের সাথে সাথে আড়ত। কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, রুটি বিক্রি করেন, ভাজি বিক্রি করেন, আর চা বেচেন। জিলাপিও? তারা এখানে মাছ ধরেন, মাছ শুকান, এর পাশাপাশি এখানে এসে চা খান, বিস্কিট খান, রুটি, পাটি বিছিয়ে দেওয়া হয়েছে বসার জন্য, আবার বেঞ্চও তৈরি করে হয়েছে এখানে। আমরা এখানে যাবার সাবার করছি, জালবাই মানুষজন নিয়ে থাকি, খুব কষ্ট ক্লাসে থাকি। মাঝে সাঝে আমরা রেগুলার এখানে থাকি, খাই। এনারা কিছুক্ষণ আগে পানি তুললেন। তারা আসলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে বা ক্ষুধা পেলে তারা এখানে চলে আসেন, পানি খান, চা খান, বিস্কিট খান, রুটি। এই যে দেখুন, চা বানানো হয়েছে, লাল চা। রুটি কি শুধু শুধু খাচ্ছেন না কিছু আছে ভিতরে? বন্ধুরা, এই শুটকি পল্লীর রেস্টুরেন্ট অদ্ভুত। দেখুন, একেবারে গোল পাতার ছাউনি, গোল পাতা দিয়েই এই যে বেড়া দেওয়া হয়েছে, এই ঘর নির্মাণ করা হয়েছে। এই জাল কি নিজে মেরামত করছেন নাকি কি করছেন এখন? এটি কিনে আইনে বানাইছি। নদীতে একবার ময়লা বেশি, জাল ফাল ফাতন জানা দেন না সব তরে। মাছ কেমন পাচ্ছেন? মাছ অনেক কম, একেবারে নাই কইলেছেন।
তারা জাল টানতে টানতে তাদের হাতের উপরে এত প্রেশার পড়ে, দেখুন হাতগুলো উপরে কড়া পড়ে গেছে একেবারে, আর হাতের বিভিন্ন জায়গায় ফেটে গেছে। তারপরে হাতের আঙুলগুলো স্বাভাবিক আমাদের হাতের আঙুলের চেয়ে অনেক মোটা, অস্বাভাবিক, কারণ তারা পরিশ্রমও কিন্তু করেন অনেক। এই পরিশ্রমের কারণেই এই অবস্থা তাদের। বাড়ি কোথায় আপনার? গোলা বলা। এবার মাছ কেমন পাচ্ছেন? মাছ মোটামুটি যাই পাইছি, কিন্তু লবণের জন্য জাল ধরতে পারি না আমরা। কেন? লবণ নদীতে ব্যাপক লবণ, ইলিয়া লবণ, সমুদ্রে তো লবণ থাকবেই, এই জন্য জাল ধরতে কষ্ট হয় আমাদের। আপনাদের হাতের আঙুলে নাকি সমস্যা হয়? আঙুল নাকি? হয় 800 ফাইটা যায় মানুষের। দেখি আপনাদের আঙুল। 8টা দেওয়া যাবে এই সাইডে। ওরে বাবা, কি অবস্থা দেখুন হাতের। এই আঙুলগুলো তো স্বাভাবিক ইচ্ছে মোটাও হয়ে যায়। হ্যাঁ, হাত একেবারে শক্ত হয়ে যায়। এটা তো অনেক কষ্টের কাজ। যে আমাদের অনেক কষ্ট। এই কাজ করে কি আপনার হয়, চলে সংসার? বা গরিব মানুষ কি করবো স্যার, পোলা পারলেও খাইতে হবে না ভাত। প্রতি বছরই আসেন? যে যারা এখানে শুটকি তৈরি করছেন বা মাছ ধরে নিয়ে আসছেন, তারা আমাকে বললেন যে আমাদের আঙুলের দিকে কি খেয়াল করেছেন? না তো। বলে দেখুন আমাদের আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক মোটা, এবং আঙুলগুলো এই জাল টানা অনেক কষ্টের কাজ, টানতে টানতে এগুলো এই অবস্থা হয়েছে। এখানে একটি জাল রেডি করা হয়ে গেছে ভাই। লাইন করতেছেন? এটা এটা কবে নামাবেন সাগরে? 5-7 দিন পরে না? এটাতে কি মাছ আটকাবে? ছোট মাছ তো মনে হয়। যা পরে তাই। বন্ধুরা এখানে দেখুন কত শুটকি, বিশেষ করে চিংড়ি মাছ অজস্র এখানে শুকানো হচ্ছে। একেবারে ওই পর্যন্ত দেখুন পাখিরা উড়াউড়ি করছে ওইদিকে। মূলত 4 মাস ধরে এখানে এনারা করেন শুটকির কাজটা, কিন্তু এটা মানুষের জন্য না, এটা হলো হাঁস মুরগি ফিড কোম্পানিরা কিনে এটা ফিডের সঙ্গে মিক্স করে মাছ মুরগি হাঁসের খাবার হয় এখান থেকে আসলে, এবং বড় বড় ফিড কোম্পানি এখান থেকে শুটকিগুলো নিয়ে যান কিনে। ভোলা সদর, চর ফ্যাশন, বোরহানুদ্দিন এই জায়গাগুলো থেকে ওনারা আসেন। এই যে এখানে দেখুন চিংড়ি মাছ বিছিয়ে দেওয়া হচ্ছে। এই চিংড়িগুলো কিন্তু গোখাদ্য হিসাবে বা মুরগির খাবার হিসাবে ফিড তৈরি করা হবে আসলে এগুলো দিয়ে। যেগুলো ভালো মাছ সেগুলো তারা আবার আলাদা করছেন। এগুলো কি আলাদা শুটকি হবে মানুষে খাওয়ার জন্য? আর এগুলো কি কিসে খায়? মাছ খায়, মুরগি খায়। এই চিংড়িগুলোই কিন্তু ঢাকায় 600 টাকা 800 টাকা কেজি করে বিক্রি হয়। কাকা এই ঘরের মধ্যে কি রাখেন? কাকা এই ঘরে আমাকে চাইল ফাত আড়ি ভাতিল এই। চলেন একটু দেখি আপনাদের ঘরটা। ঘরগুলো দেখতে ভালো, এগুলো গোল পাতা দিয়ে তৈরি না? না, কাগজ কাকা। এটার ভিতরে চাউল। এখানে চাল রাখছেন এটা খাওয়ার জন্য? এই ডারাম হইলো ডিজেল। ডিজেল রাখেন এই নৌকা চালানোর জন্য? নৌকা চালানোর জন্য। আর এখানে আপনারা ঘুমান? হ্যাঁ, এখানে ঘুমাই। প্রচুর ঠান্ডা লাগে। রাতে কি মাছ ধরেন? না, রাত্রে মনে করেন নৌকার মানুষে ধরে, রাত্রেও ধরতো। আমাকে তো হইলো 4 জোবা, একদিন রাতে 24 ঘন্টার ভিতরে 4 জোবা ধরি মাছ। আপনি মাছ ধরতে যান না? না, আমি কম যাই। এই যে আঙ্গুলগুলা ফুলে গেছে কেন? এই আঙ্গুল এই জালে ইয়া কারণে। জাল টানতে গিয়ে নাকি? এই 3-4 মাস এখানে থাকতে যা যা কিছু লাগে সেগুলোই কিন্তু তারা এই ঘরের মধ্যে রাখেন। দেখুন মাছ শুকানোর যে চাটাইগুলো এখানে রাখা হয়েছে, অনেক কিছু। দূর থেকে যখন এই ঘরগুলো দেখছিলাম আমার একটা আকর্ষণ কাজ করছিল ভিতরে, যে এই ঘরে ঢুকবো, কেমন তারা কি রেখেছেন একটু দেখতে চাই। এই ঘরটি দেখুন, এখানে আবার সোলারও দেখতে পাচ্ছি, ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা রয়েছে। পাশাপাশি অনেকগুলো ঘর, সামনে থেকে বোঝা যায় না, লম্বা হয়ে গেছে। এই যেখানে মালামাল রাখেন তারা, এর আগের ঘরে দেখলাম শোয়ার ব্যবস্থা, আর শেষে মনে হয় রান্নাঘর, রান্নার শব্দ পাচ্ছি। আরে বাবা, কি মাছ রান্না করা হচ্ছে নাকি ভাই? আরে কি মাছ এটা?
হ্যাঁ রামসোস, এটা কি দুপুরে খাবেন না সকালের? কতজন মানুষের রান্না হচ্ছে এখানে? এখানে আপনার 5 জনের। এই মাছগুলা কি আজকেই ধরা হয়েছে? ওগুলা আজকে সকালে আনছি আমরা নদী থেকে। এখানে তো ফ্রিজ করার কোনো ব্যবস্থা নেই। এমনি বরফে রাখা যায়। বরফে রাখা যায়। বরফ আনেন আপনারা? বরফ আমাদের ডিবু আছে, ডিবু থেকে আনি। আর 5 জনের ভাত কতটুকু দেন আপনারা? চাল কতটুকু দেন? 5 জনের 1 থেকে 1.5 কেজি চাউল লাগে। ভাজাটা তো দারুণ হয়েছে। মাছ দেওয়ার। আপনি কি নিয়মিত রান্না করেন? না না, আমরা নদীতে থাকি ভাই। তাহলে রান্না করে কে? রান্না করে ভাই। এই তুমি রান্না করো? এরা রান্না করে? হয় করে বেশি রান্না। আপনি যে রান্না করেন না, এই ধোঁয়া দেখে মনে হচ্ছে না অনেক বেশি ধোঁয়া। কি কি দিচ্ছেন এখানে? হলুদ লবণ? জি, হলুদ লবণ আর এই মরিচ, হালকা মরিচ উঠানো হচ্ছে, যেটা ভাজা হয়ে গেছে। এটা খেতে চাই যদি অনুমতি দেন। না, এটা সমস্যা না। এটা না? জি। কি মাছের নাম বললেন? সুরকা মাছ। সুরকা? জি। খুবই মজা ভাই। না, আপনি ভালো রান্না করেন। তাজা মাছ তো। সকালে সেভাবে নাস্তা করে নিই, শুধু একটা কলা খাইছি। এখন এই মাছটা খেয়ে মত দারুণ লাগছে। খুবই ভালো লাগলো তাদের এখানে এসে, এই জায়গাটি দেখে, তাদের ভাজা মাছ খেয়ে। আপনাদের এখানে মাছ খেলাম, যাক বলেছি। খুবই মজার মাছ। বাইরে তো মোবাইলে দেখছি রে ভাই, তো ভিডিও করে অনেক জায়গাতে। দেখছেন? মোবাইলে মানে বিভিন্ন জায়গায় দেখা যায়। এই যে ভাই, এই বাইরে তো বহুত জায়গায় দেখছি। কি অবস্থা? মোবাইলে দেখি। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আপনার ভিডিওগুলা মোবাইলে আমি দেখি, ঠিক আছে? থ্যাংক ইউ। সৌদি আরবও গেছিলেন আপনি? সৌদি আরব আপনি বহুত ধরনের মনে করেন নবীজির গট্টর মানে কাবা গট্টর অনেক জিনিস দেখাইছেন আর কি। হ্যাঁ, এগুলা দেখলাম। আপনারা কেমন আছেন? আছি, ভালোই আছি, ঠিক আছে। এই কি রান্নার প্রস্তুতি চলছে নাকি? এই যে দেখুন, এটা কি করা হচ্ছে, শিম রান্না করা হচ্ছে, শিম কাটা হচ্ছে। আর ওইদিকে কি চিংড়ি মাছ একটু দেখেন না ভাই? এটা কি চিংড়ি বলে জানো এটাকে? টাইগার চিংড়ি। আরে বাবা, চিংড়ি মাছ দিয়ে কি শিম রান্না করবেন? আপনারা এখানে কেমন আছেন? আছি, খুব ভালো আছি ইনশাল্লাহ। মাছ পাচ্ছেন? জি, এখন একটু কম আর কি। এখানকার পাকপাখালি এবং এই বন আর সি বিচ, তারপরে এই শুটকি পল্লী, পেছনে প্যারাবন, তার উপরে নীল আকাশ। মানে এক কথায় এই জায়গাটা, এবং ঝিরিঝিরি যে মৃদুমন্দ হাওয়া হচ্ছে, এটা একদম নির্মল বাতাস। এক কথায় এত চমৎকার একটা পরিবেশ। মানে এইখানে যদি লম্বা সময় ধরে শহরে কোনো মানুষ থাকে এবং তার যদি কোনো ছোটোখাটো রোগবালাই থাকে, সেগুলো সেরে যাবে নিশ্চিত। শুটকি যারা বানায় তাদের সাথে কথা বললাম, দেখলাম যে জীবন জীবিকার সাথে তারা এত ঘনিষ্ঠভাবে মিশে গেছে যে তারা অন্য পেশাতে যায় না। সাগরে যায়, তারা মারা যায়, কিন্তু তারপরও সাগরে যাচ্ছে। বংশ পরম্পরায় তারা এই কাজ করতেছে, নেশা হয়ে গেছে তাদের। 3 থেকে 4 মাস এখানে শুটকি তৈরি হয় সোনারচরে। একদম সাগরের থেকে মাছ তুলে এনে এখানে শুটকি প্রসেসিং করে, এটা দুই ধরনের খাবার তৈরি করা হয়। এটা হলো মানুষের খায়, আবার অন্যদিকে রাবিশ তৈরি করে, মাছের খাদ্য তৈরি করা হয় এখানে। সাগরের প্রথম ঢেউ বাংলাদেশের এই সোনারচরে এই বিচে এসে লাগে। সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটোটাই কিন্তু এখানে দেখা যায়, এবং অসংখ্য শীতকালীন যে অতিথি পাখির সমাগম কিন্তু সবচেয়ে বেশি এই সোনারচরে। সোনারচরের শুটকি পল্লী থেকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখুন মাছ ধরছেন, তারা তাঁবু করে এখানে আছেন। ও দারুণ, টুরিস্টরা কিন্তু খুবই ভালো লাগছে। উপরে তাঁবু আর নিচে দেখুন তারা বসে দিয়ে মাছ ধরছেন।
আরে বক সম্মেলন চলছে। এমন একটি খাল দেখে মনে হচ্ছে সুন্দরবনের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুর্দান্ত! এই সোনার চরে এসে এরকম একটি জায়গা দেখব আমি ভাবিনি। মনে হচ্ছে যে সত্যি সত্যি সুন্দরবনে এসেছি। সুন্দরবনের খালের মতো লাগছে। দুই পাশেই একেবারে জঙ্গল, মাঝখান দিয়ে খাল। আর এই জঙ্গলে নাকি বন্য মহিষ আছে, হরিণ আছে, বিভিন্ন পশু পাখি আছে, যেগুলো মাঝে মাঝেই দেখা যায়। এখানে বন্য মহিষগুলো নাকি এত রয়েছে যে এগুলোর কোনো মালিক নেই। ও, এক দারুণ অনুভূতি, এটা অবিশ্বাস্য আমার কাছে। এইরকম নৈসর্গিক সৌন্দর্য এখানে রয়েছে, এটা আমার কল্পনারও অতীত। দেখুন কি দুর্দান্ত! সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, যেন সুন্দরবনেই আমি ঘুরছি। দেখুন গাছগাছালি কত সুন্দর, আর এর মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের এই হাউস বোটটি। কি দুর্দান্ত লাগছে! সত্যি অদ্ভুত এক ভ্রমণ। আপনারা যারা চর মন্তাজ ঘুরতে আসবেন অবশ্যই সোনার চরে ঘুরে যাবেন। সত্যি অসাধারণ! এই অনুভূতির কোনো তুলনা হয় না। কি দুর্দান্ত এক প্রকৃতি এখানকার, মনোমুগ্ধকর। সত্যি আমি অভিভূত এখানে এসে। এই সামনে হচ্ছে বঙ্গোপসাগর। এই শিয়াল দৌড়ে গেল, ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ। সোনার চরে আমরা নামছি। এখানে একটি ঘাট রয়েছে, দেখুন কি চমৎকার একটা প্রকৃতি পরিবেশ। এই খাল আমার খুবই ভালো লেগেছে। এই পাশটায় বঙ্গোপসাগর, মানে আর কিছু দেখা যায় না তাকালে, শুধু ধুধু করছে। চমৎকার জায়গা। এইবার নিয়ে আমার এখানে 4 বার আসা, আমি বারবার ফিরে আসি। এই জায়গার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এদিকে বঙ্গোপসাগর, প্যারাবন, এই যে নতুন নতুন করে গাছ লাগাইছে, এগুলো কেওড়া গাছ বলে ওনারা। এগুলো শ্বাসমূল হয়ে একসময় উঠে আসবে, এরকম বড় বড় গাছ হয়ে যাবে। আর এইদিকে ভিতরে সম্পূর্ণটাই জঙ্গল। এই জঙ্গলের মধ্যে সৌভাগ্য হলে আমরা বন্য শূকর, বন্য মহিষ এবং হরিণ দেখতে পাবো। এবং জঙ্গলের ভিতরে আমরা যত যাব বনের মধ্যে, ফরেস্টের মধ্যে, অ্যামাজনের মতো একটা ফিল আছে। বড় বড় গাছ আছে এবং গাছের লতাগুলো নেমে আসছে। জঙ্গলের মধ্যে ঢুকতেছি। এটা কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে শ্বাসমূল সহ সুন্দরবনে যে ধরনের গাছ রয়েছে একই ধরনের গাছ এখানেও রয়েছে। অদ্ভুত এই গাছগুলো দেখুন, ডালপালা ছড়িয়ে আরামে আয়েসে গাছগুলো এখানে অক্সিজেন ছড়িয়ে যাচ্ছে। আহ, কি চমৎকার এই জায়গাটা! একেবারে নিস্তব্ধ নীরবতা, এর মাঝে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই নিসর্গ। তাজা গোবর দেখতে পাচ্ছি মহিষের। দেখুন একটা এই গোবর দেখেই বোঝা যায় যে এই মহিষগুলো কত বড়। হাতি যে এরকম মলত্যাগ করলে যেরকম হয় ঠিক সেই রকম অনেক বড় বড় মহিষ নাকি এখানে
রয়েছে। 25,000 হেক্টরের বনায়ন রয়েছে এই সোনারচরে। একটা সময় মানুষের যে মালিকানা মহিষ এখানে অনেক ঘাস খাওয়াতে আনছিল, তারপরে অনেক মহিষ হারিয়ে যায়। এরপর থেকে এখানে আর মালিকানা নেই, এবং এটা যেহেতু রিজার্ভ ফরেস্ট এলাকা, এখানে যাদের মহিষ এখানে রয়েছে তারা আর ফেরত নিতে পারেনি। তারপর থেকে এখানে হাজার হাজার মহিষ, এখানে মহিষের বড় বড় পাল দেখা যায় মাঝে মধ্যে আসলে, প্রাকৃতিক ভাষায় এখন ওদের প্রজনন হচ্ছে। এছাড়া আপনার বন হরিণ রয়েছে, প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এটার মধ্যে। চুরি হয় বলতে এখানে একটা সিন্ডিকেট আছে, একটা সময় এই মহিষগুলোর মানে কূপ পাততো, যেটাকে বলে ফাঁদ পেতে এখান থেকে ধরে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। একটা মহিষের প্রায় 40 মণ 50 মণ মাংস হয়। কি বলেন? হ্যাঁ, অনেক বড় মহিষ। ওরা যে পায়ের যে ছাপ, সেটা অনেক বড়, হাতিদের মতো ছাপ আছে এই বনে। কি অসম্ভব সুন্দর এই নিসর্গ, অদ্ভুত। বড় বড় গাছ, গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। এই রিজার্ভ ফরেস্টে এলে যে কারো মন ভালো হয়ে যাবে। ও, এটা রেস্ট হাউস ছিল? ওই যে শেখ হাসিনা আসবে সেই জন্য নাকি একটা বানানো হয়েছিল, এটাই সেটা? শুনছি এখানে নাকি অনেক সাপ টাপ থাকে। এখানে নাকি অনেক সাপ, আপনাদের ভয় করছে না? আমরা কোনো সাপ দেখি না, আমরা একটা হরিণ দেখছেন? তাই নাকি? দেখি দেখি দেখি, এনারা নাকি হরিণ দেখছে। সেই একটা হরিণ দেখছি, ঘুরতে ঘুরতে চলে আসছি ভাই। আমরাও ভাই ঘুরতে ঘুরতে এই করছি, কিন্তু ভাই আমরা ভাই গলা চিপে দিয়েছি, গলা ওই ভাই ওই যে দেখা যায় ওই হরিণ ভাই। ও, আমি দেখছি হরিণটা। আমরা একটা শিয়াল দেখছি ঢোকার সময়, পাইচাল বড় শিয়াল। কোথা থেকে আসছেন আপনারা? আমরা গলা চিপে থেকে আসছি। গলাচিপা। গলাচিপা উপজেলা। এখানে কেউ থাকে না, এখানে ভুতুরে একটা বাড়ির মতো মনে হচ্ছে। দেখি, এটা নাকি শেখ হাসিনা আসবে সেই সময় নাকি তার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু তিনি আর আসেননি, তার আর আশা হয়নি। কিন্তু দেখুন, দরজা জানলা সব কিছু খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে শেখ হাসিনার আধা ঘন্টার জন্য আসার কথা ছিল, সে কারণেই তার আধা ঘন্টা সফরের জন্য এটা তৈরি করা হয়েছিল। তিনি এখানে বিশ্রাম নেবেন, এবং রাস্তাও নাকি তৈরি করা হয়েছিল সেই সময়, হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল, কিন্তু শেষমেশ আর সেটা বাস্তবায়ন হয়নি, তিনি আসেননি। গলাচিপা থেকে আসছেন কয়েকজন যুবক, তারা ঘুরে দেখছেন। তাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, তারা খুব মজা করছেন এখানে। আসলেই সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ ভাই। ভিতরে ঘন জঙ্গল, কিভাবে এই ডালপালা আর দেখুন এই যে শ্বাসমূলগুলো, অদ্ভুত। আর এরপরে এদিক দিয়ে কিছু দূর যাওয়া যায়, যাবো নাকি? একটু ঢুমের আসবো নাকি? একটু যাই দেখি। ও মাই গড, কাঁটা! সাবধানে, ওই সাপ! ও মাই গড, কাঁটা আছে অনেক, বেত গাছ অনেক। এই যে অনেক ভিতরে চলে এসেছি, এগুলোতে সাপ টাপ থাকতে পারে, সবাই বলছে সাপের উপদ্রব বেশি। ওই যে গোলপাতার গাছ দেখা যায়, সুন্দরবনে যে গোলপাতা অনেক দেখা যায়, ওই যে সেই গোলপাতা। বর্ষার সময় না শীতের সময়? অনেক বেত গাছ দেখুন, এই যে দেখুন, শ্বাসমূল দিয়ে ভরা। ভিতর দিয়ে একটু ছোট্ট খাল বয়ে গেছে, খালের দুই পাশে অজস্র শ্বাসমূল, খালি পায়ে হাঁটতেই পারবেন না, ভয়ানক অবস্থা। হাই ভাই, কিন্তু অজস্র শ্বাসমূল। এদিকেও এই যে মহিষের পা, অনেক মহিষ একসাথে হেঁটে গেছে, দেখুন কত মহিষ এখানে আছে। সেই মহিষের পায়ের ছাপ, অনেক বড় বড় পায়ের দাগ। এখানকার মহিষগুলো দলবদ্ধভাবে চলাচল করে, আর মানুষ দেখলে নাকি তেড়ে আসে। একটু চুপচাপ থাকলে বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি।
এই রিজার্ভ ফরেস্টে এসে অর্জুন গাছ দেখতে পেলাম এবং অর্জুন গাছের ফলগুলো দেখছি, দেখুন কামরাঙার মতো দেখতে। আর অর্জুন গাছ সম্পর্কে একটি কথা প্রচলিত রয়েছে, এই যে দেখুন এর ছালটা খুবই উপকারী। বলা হয় উপকারী বৃক্ষের ছাল থাকে না। এটা লোকালয়ে হলে এই গাছের উপরে ছাল দেখতে পেতেন না, এই ছাল তুলে নিয়ে মানুষ খেয়ে ফেলতো।